আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করতেছি সুদূর আমেরিকা থেকে। ওসমান হাদির আজকে জানাজা হবে, ওসমান হাদির দাফন হবে ঢাকা ইউনিভার্সিটিতে কবি নজরুল এর সমাধির পাশে। এটা অত্যন্ত সম্মানিত স্থানে তার দাফন হবে এবং তার জন্য বর্তমান সরকার, ইন্টারিম সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সেটাও সম্মানের বিষয়। তো বেসিক্যালি যদি প্রয়াত ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে সম্মান জানাতে হয়, ভালোবাসা জানাতে হয়, সেটার সবচেয়ে উৎকৃষ্ট হবে, উৎকৃষ্ট ও গ্রহণযোগ্য হবে যদি তার ফিলোসফিকে ধারণ করা হয় এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়। ওসমান হাদি নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছার জন্য বা ব্যক্তিগত কোনো লাভের জন্য ইনকালাব মঞ্চ শুরু করেন নাই। সে অন্তরে একটা বিপ্লব ধারণ করত। বিপ্লবটা হলো সামাজিক, সাংস্কৃতিক এবং অনেকটা বলা যায় যে রাজনৈতিকও বটে। যেখানে অন্যান্য দলগুলি বা দলের প্রভাবশালী নেতারা তাদের মাসল দিয়ে, তাদের শোডাউন দিয়ে রাজনীতিতে ক্ষমতা দখলের পায়তারা করতেছে বা করে আসতেছে, সেই ক্ষেত্রে ওসমান হাদি চেয়েছিল একটা সাংস্কৃতিক বিপ্লব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের একটা ডোর ওপেন করতে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক দিন আগে, এখন তো 54 ইয়ার পার হয়ে গেল, 55 ইয়ার্সে পড়ল। কিন্তু প্রকৃত স্বাধীনতা কি এসেছে? আসলে আসে নাই। কারণ আমরা পাকিস্তানিদের কবল থেকে দেশকে স্বাধীন করে আমরা ইন্ডিয়া প্লাস আমাদের দেশীয় রাজনৈতিক দলগুলোর আন্ডারে অধীন হয়ে গেলাম, পরাধীন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারের কাছে পরাধীন, বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছে পরাধীন, বাংলাদেশের ব্যুরোক্রেসি, আইন শৃঙ্খলা বাহিনী এদের কাছে পরাধীন। স্বাধীনতার স্বাদ তারা পায় নাই কখনোই, এবং সবসময় তারা দেশের মালিক হইতে পারেনি, দেশের প্রজা হিসেবে ছিল সবসময়, দাস হিসাবে। এবং কখনো কখনো দেশের দাস না, তারা কোনো দলের দাস হয়েও চলতে হয়েছে তাদেরকে। যে কোনো একটা দল ক্ষমতায় গেল, সেই সরকারি হয়ে গেল ওই দলের, তখন ওই দলীয় দাসবৃত্তি করতে হয়েছে। যারা চাকরি করে, শিক্ষকতা করে, ছাত্র জনতা সবাই, এভরিবডি, তাদের জারি করা আইন, তাদের জারি করা সিস্টেম, তাদের জারি করা সিন্ডিকেটের মাধ্যমেই আমাদের চলতে হয়েছে, বাঁচতে হয়েছে, কথা বলতে হয়েছে। তো এখন আল্লাহর রহমতে এই ছেলে পেলে যে হাদি মারা গেল, ওদের কন্টেম্পোরারি যারা আসছে তারাই তো নেতৃত্ব দিল এবং স্বৈরাচারী একটা সরকারকে পতন ঘটিয়ে দিল জনগণকে নিয়ে। কিন্তু ফ্রন্ট লাইনে ওরাই ছিল। তো যাই হোক, এখন এমন একটা গুপ্ত হত্যাকে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারতেছে না। প্লাস একটা ছেলে, যে ছেলেটার সততা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যে ছেলেটা শিক্ষা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আইডিওলজি নিয়ে কোনো সন্দেহ নেই কারো, এবং তার মতো একটা ছেলে তো সবার কাছে আদরণীয় হওয়া দরকার ছিল। বিরোধী দল সব কিছুই তো, তাই না? তার তো কোনো বিরোধী দল নাই, তার তো সব দলই তার দল হওয়া উচিত ছিল। কারণ সে তো চেয়েছিল জনগণের মুক্তি, জনগণের স্বাধীনতা, সে চেয়েছিল একটা শান্তির দেশ, তাই না? তো হাওয়েভার আমি জানি না, এটা হয়তো উদ্ঘাটন হবে কখনো, যখন এই ইনভেস্টিগেশন শেষ হবে বা যদি আইন শৃঙ্খলা বাহিনী
সাংবাদিকরা এটার সত্য উদ্ঘাটন করতে পারে, তখনই বের হবে আসলে কী উদ্দেশ্যে কারা কী প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটাইল। তো যারা করছে আমি জানি না, যদি মনে করেন যে এটা আওয়ামী লীগ করে থাকে তাহলে তারা হাদিকে হত্যা করে নেই। হাদি তো শহীদ হয়ে গেল, তাই না? শহীদদের মৃত্যু নেই, এটা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, শহীদদের তুমি মৃত বলো না, তারা অবশ্যই জীবিত, তাদের রিজিক আমি দেই। মৃত্যু হলো কার? মৃত্যু হওয়ার সম্ভাবনা আমি দেখি যদি আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগের মৃত্যু একদম অবিসম্ভাবী মৃত্যু। আওয়ামী লীগের এটা ধ্বংসের জন্য একটা বিরাট কারণ হবে। এখন এখানে একটা কথা আমি বলবো যে আওয়ামী লীগ বলতে কিন্তু যেই জনগণ যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে মনে ধারণ করে তাদেরকে বোঝানো হইতেছে না। আওয়ামী লীগ বলতে সেই সেই আওয়ামী লীগের যে আইডিওলজি, যে আদর্শ, ওইটাকে বলা হয় যে জোর করে ক্ষমতা নেবো, জোর করে ভোট দেবো, ওই ওই জিনিসগুলি, ওইটা কি এখন একটা বাজে জিনিস ধরা হয়েছে। এই আওয়ামী লীগ একসময় কত সুন্দর ছিল, তারা গণতন্ত্রের জন্য কাজ করছে, তাই না? সেই পাকিস্তান পিরিয়ডে। কিন্তু স্বাধীন হয়ে যখন ক্ষমতায় আসলো তখন থেকেই শুরু হয়ে গেল আওয়ামী লীগের নানান তামসা, একদলীয় শাসন, এটা সেটা। আমি রাজনীতি বুঝি না, বলতেও চাই না কিছু একটা, বাট দে ডিড এ ব্যাড জব। তাদের সুযোগ ছিল। শেখ হাসিনা যে এত সময় ক্ষমতা পাইল, তার তো সুযোগ ছিল অনেক উপরে চলে যাওয়ার। এই খালেদা জিয়া ম্যাডাম ওনার চেয়ে উপরে যেতে পারতেন উনি, এত সময় ক্ষমতায় ছিলেন। মানুষের কল্যাণের মাধ্যমে মানে আছে না, সুন্দর সত্যের রাজনীতি করলে এবং দেশটাকে ভালোবাসলে উনি উনি সারা জীবন মানুষ তাকে মনে করতো। এত লম্বা সুযোগ কেউ পায় না। তো যাই হোক, প্লাস তার বাবাকে নিয়ে, তার বাবার দেশ বইলা দেশের জনগণকে দাবায় রাখতে গিয়া সে নিজেই এখন দেশান্তরী। আমার মনে হয় না ওনার দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে বা কোনো কোনো একটা দেশের সম্মানের আশ্রয় উনি পাবেন, কারণ উনি প্রমাণিত স্বৈরাচারী হয়ে গেছেন, খুনি হয়ে গেছেন। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ওনাকে শাস্তি দিতে পারলো কি না পারলো এই গভর্নমেন্ট বা আগামী গভর্নমেন্ট, দ্যাটস নট এ বিগ ডিল। তার বিচার কার্য হয়েছে, সে দোষী সাব্যস্ত, সে একটা পলাতক আসামি এখন। পক্ষান্তরে আবার যেমন ঢাকা ৮ আসনে ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, সেখানে যদি মনে করেন যে তার অপোজিট পার্টির কেউ, ধরলাম এই মির্জা আব্বাসী, তারা যদি হাদিকে হত্যা করে থাকে বা কিছু একটা হত্যার অংশগ্রহণ করে থাকে টাকা পয়সা দিয়া, তাদের অবস্থা কে? এই আসনে কারো পাশ করার সম্ভাবনা আমি দেখি না। আমার মনে হয় এই আসনে এখন জামাতও পাশ করবে না। হাদির আসনে যদি হাদির বোন দাঁড়ায় বা অন্য কেউ দাঁড়ায় বা একটা কলা গাছ যদি দাঁড়ায় হাদির পক্ষ থেকে, সেই পাশ করবে ইনশাল্লাহ। তো যাই হোক, রাজনৈতিক খেলায় হাদিকে যারা হত্যা করলো তারা দেশে ডেফিনেটলি একটা বিরাট একটা কম্পন দিল। যে বলছিল না যে কোন করছে, যে যে গুলি করছে, সে বলছিল যে বাংলাদেশ কাঁপবে। তো ঠিক আছে, বাংলাদেশ কাঁপলো, এমন কাঁপলো যে তোদের বংশ শেষ। আজকে হাদি মারা গেছে, হাদির পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। অবশ্যই এটা অধ্যাদেশ হয়ে গেলে সেটা চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। হাদির ছেলেরা হয়তো লেখাপড়া হবে ভালো, এবং ওরা একটা শিক্ষিত পরিবারের সন্তান, সবাই শিক্ষক, এরা ইনশাআল্লাহ ভালো থাকবে। যদি অর্থনৈতিক গ্যারান্টি দেওয়া যায় গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট কেন, আমরাও আছি অনেকেই, আমরা হেল্প করবো। একটা ফ্যামিলিকে টানতে তেমন কিছু লাগে না ইনশাআল্লাহ। কিন্তু তোমরা যারা এই হত্যাকাণ্ডে জড়িত হইলা, কতগুলি ফ্যামিলি ধ্বংস করলা দেখো। 9জন তো অ্যারেস্টেড আছে, আরও কতজন অ্যারেস্ট, কতজন পলাতক, তাদের লাইফটা কী করলা? কার জন্য করলে? এটা কার নির্দেশে করলা? তোমাদের লাভটা কী হলো দেখো? তোমাদের জীবনটা তো শেষ। এই ফয়সাল বা এদের লাইফ তো শেষ। এরা বাকি জীবন পলায় থাকবে, অথবা কোথাও তাকে মেরে ফেলবে। ইন্ডিয়া যদি পায় তাদেরকে, বা আওয়ামী লীগে যদি পায় ইন্ডিয়াতে, তারা যদি নিয়োগ করে থাকে, তারাই মেরে ফেলবে। কারণ তারা এই ক্লু নষ্ট করার জন্য তাদের মেরে ফেলা অবশ্যই জরুরি। তো তাদের জীবনের নিরাপত্তা কোথায়? কোথায়? হাদিকে তারা হত্যা করিয়া এখন নিজেরাই এখন বলুণ্ঠিত। হাদি তো সম্মানিত, সর্বোচ্চ সম্মান পাইছে। হাদির যে সম্মান আজকে, হাদির যে পপুলারিটি, আমার মনে হয় সে হারিয়ে গেছে। বাংলাদেশে কোনো মানুষ নেই তার মতো পপুলার এখন এই মুহূর্তে। তো আল্লাহর হিসাব একটা আছে না, মানুষের হিসাবে একরকম, আল্লাহর হিসাব অন্যরকম। ইনশাআল্লাহ তাআলা গুলি একটা করছো, তোমরা 2টা করছিলে, একটা লাগাই দিছো, হাদি চলে গেল জান্নাতে, আর তোমরা কোথায়? জাহান্নামেতে যাবে গ্যারান্টেড। আর দুনিয়াটাও জাহান্নাম হয়ে গেছে তোমাদের জন্য। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। তো এখন আজকে কন্টেম্পোরারি অনেক কিছু বাংলাদেশে হইতেছে, গতকালকে হয়েছে। যেমন হাদি মারা যাওয়ার খবরের পরে দেশে অনেক গোলযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। তো এখন ভাঙচুর হয়েছে কাদের? আমি শুনলাম পত্রিকা অফিস, 2টা বড় বড় পত্রিকা অফিসে তাদের ভাঙচুর হয়েছে।
এই পত্রিকা অফিসগুলিকে কিন্তু অনেকদিন যাবতীয় ওয়ার্নিং দেওয়া হইতেছিল, তারা ক্যামোফ্লেজ খবর করতেছিল। তারা খুবই নামকরা পত্রিকা এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের সুনাম আছে অনেক, এবং তাদের যে সম্পাদক তাদেরও নাম আছে, নাম ডাক আছে। কিন্তু তাদের অনেক সময় যে একটু রাগডাক করে খবর দেওয়া, একটু সাইজ করা কাউকে, এটা এটা তারা খারাপ করতো। এবং তারা বিশেষ করে তাদের বোধহয় 111-এ তাদের ব্যাড রোল ছিল, আমি জানি না ডিটেলস, কিন্তু তারা এই যে ওয়ার্নিং পাইতেছিল তারা পিনাকির কাছ থেকে, ইলিয়াসের কাছ থেকে, তাদের একটু নিজেরা একটু সঠিক রাস্তায় আসা দরকার ছিল। এটাও আমি বলবো না যে পিনাকি বা ইলিয়াস তারাও রাইট, আল্লাহ বলতে পারেন কে রাইট কে রং। বাট অনেক সময় আমি মনে করি যে মানুষের সাবধান হওয়া উচিত। হ্যাঁ, সাবধানতার আমি নিজেও তো এই যে ধরেন এই যে ভিডিওই বানাচ্ছি, আমি চিন্তা ভাবনা করি কথা বলি, কিন্তু যে আমার কথাটা কতটুকু পর্যন্ত আমি এক্সট্রিমে চলে গেলাম, আমার জীবনে কোনো অনিরাপত্তা হয় কিনা আমি দেশে গেলে, বাংলাদেশে গেলে বা অন্য কোথাও গেলে। তো ওরকম শত্রু বানানোর কী প্রয়োজন ভাই? কোনো প্রয়োজন নেই। সমালোচনা করেন, ভালো মতো সমালোচনা করেন, বকাঝকা করেন, কিন্তু কারো পেটে লাথি মারা উচিত না এবং কারো সর্বনাশ করা উচিত না মানিজ্যত নিয়ে। তো মাঝে মধ্যপন্থায় থাকলে, ভালো মতো সঠিক সত্য নিয়ে কাজ করলে কোনো বিপদ হওয়ার কথা না কারোরই। তো আজকে বাংলাদেশে উত্তাল জনসমুদ্র, মানুষ মাথা গরম সব। কারণ হাদির মৃত্যু সংবাদের পরে অনেকেরই মাথা একদম পুরো আউলে গেছে। এখন এই আউলনের সুযোগ নিয়ে আবার সুযোগ সন্ধানে কিছু লোক আছে, যেমন যারা ধরেন ইলেকশন তো চায় না এখন, যে ইলেকশন করলে তো আমি কেন আমার 14 গোষ্ঠী পাস করবো না, ইলেকশন দিয়ে বানচাল করে। আবার অনেক লোক আছে, ঠিক আছে আমাদের সময় দরকার একটু, হ্যাঁ আমাদের পুনর্বাসনের জন্য সুযোগ সময় দরকার, একটা ঝামেলা লাগিয়ে দিই। অথবা কেউ চিন্তা করবো আমি জামাতকে খাটো করার জন্য, জামাত যখন তুঙ্গে আছে ওদেরকে সোজা করার জন্য একটা সাইজ করে ব্যবস্থা করি, ওদের নাম দিয়ে একটা লাগাই দিই কিছু একটা। এরা চেষ্টা করবে, যেমন আওয়ামী লীগ নিজের বেনিফিটের জন্য করার জন্য কিছু চেষ্টা করতে পারে। অন্যান্য কমিউনিস্ট পার্টি টাটি এদেরও আন্ডারমাইন করার দরকার নেই, এরাও কিন্তু শয়তানের লাঠি, কিন্তু কোথায় কোন ঝামেলা লাগাই দিবে। হ্যাঁ, তো যারা বিশেষ করে সম্মুখ সারিতে আসছেন, নেতৃত্বে আসছেন এই ইয়ং জেনারেশনের, আপনাদের মধ্যে একটা জিনিস থাকা দরকার, সবর। হ্যাঁ, চিন্তা ভাবনা করে কাজ করেন, একটা ডিসিশন নেওয়ার সময় 3বার চিন্তা করেন। চাইনিজ লোকদের মতো, চায়না যেমন রাস্তার মধ্যে এক লোক চায়না জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে ভাই এই ওদিকে এই উডল্যান্ডস গলফ ক্লাবটা কোন দিকে, আমি বললাম যে ভাই এদিকে 3 কিলোমিটার গেলে 3 মাইল গেলে পাবেন। সে আবার থাইমা আরেকজনে জিজ্ঞেস করবে, সেও যদি একই অ্যান্সার দেয় তারপর থার্ড আরেকজনে জিজ্ঞেস করবে, সেও যদি বলে একই তখন সে যাবে। মানে কনফার্ম হওয়ার পরে রিকনফার্ম করে আবার ওভার কনফার্ম করে। তো আপনারা যারা নেতৃত্বে আসছেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করে কোনো ডিসিশন দিয়েন, যে লোকজনকে এক জায়গায় লেলায়া ভিতরে ঢুকে, আপনাদের ভিতরে ঢুকে, যেমন হাদিকে গুলি করে মারলো, হাদির সাথে ঘোরাফেরা করিয়ে, কিন্তু এই জিনিসটা যদি আপনারা শিক্ষা না নেন এখান থেকে, যে হাদির দলের ভিতরে ঢুকে ফয়সাল ঘুরতে রেকি করে তারপরে তাকে খুন করলো, তা আপনাদের দলের ভিতরে কিন্তু ঢুকে অনেকে স্লোগান দিয়েই স্লোগান আরেক দিয়ে নিয়ে যাবে, স্লোগান একই দিবে কিন্তু ভাঙচুর করবে আরেক জায়গায় গিয়ে, এমন একটা জিনিস করলো যে একটা বিরাট সেবটেজ হয়ে গেল। আর বিশেষ করে এখন আমরা যতই লম্বা লম্বা কথা বলি, ছাত্র এনসিপি কি বলে, আরে এবি পার্টি, গণতন্ত্র পার্টির অনেক কিছু আছে, যেমন আবার ইনকিলাব মঞ্চ, অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি আমাদের কিন্তু দেখেন পাওয়ার বলতে কিন্তু ডক্টর ইউনূস এই মুহূর্তে, ডক্টর ইউনূস ইজ দ্য মেইন পিলার অফ দ্য হোল কান্ট্রি এগেনস্ট ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনূসই একমাত্র কিন্তু আমাদের শক্তি। আজকে বিরাট একটা গ্যাঞ্জাম লাগাই দেন, স্যার যাক গিয়ে এখান থেকে, স্যার যাবো গিয়ে, স্যারের ক্ষমা দিতে অসুবিধা নেই, 1 মিনিটে বলবে যে আমি মাপ চাই এরকম জাতির কাছে, আমি যতটুকু করছি ভুলভ্রান্তি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি চলে গেলাম। সেকেন্ড আর কারে দ্বারা করবেন? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে পৃথিবীর প্ল্যাটফর্মে দাঁড়ানোর মতো কেউ আছে? নাই। কিন্তু স্যারের বয়স হয়ে গেছে অনেক, বাট স্যারকে হেল্প করেন যাতে স্যার একটা স্টেবল গভর্নমেন্ট দিয়ে দিতে পারে আপনাদেরকে। এই জিনিসটা আপনাদের সবার চিন্তা করা দরকার খুব ডিপলি। হ্যাঁ, কারণ স্যার এত শক্ত পোক্ত দিকে কিন্তু হাসিনা তার ভিতরে লেগে গেছিলো আগের থেকেই, বুঝতে পারছে যে এই ডক্টর ইউনূসকে যদি দমাইতে না পারি আমার গতি থাকবে না। আবার ভারতও চিন্তা করছে, বা ভারতবাদী যারা তারাও চিন্তা করছে, হাদি এমন একটা কণ্ঠস্বর ওর, আমরা তার বক্তব্য শুনতেছি এখন, উনি মারা যাওয়ার পরে বা এই গুলি খাওয়ার পরে, এখন দেখতেছি আরে অসাধারণ সব কথাবার্তা বলে গেছে। সে তো একটা খুবই সুন্দর একটা রাস্তায় আগাইতেছিল। ওরা যারা ভারতীয় বলেন বা আওয়ামী লীগের ব্রেন যারা আছে, তারা চিন্তা করছে যে এটা তো খুবই ডেঞ্জারাস একটা ছেলে, একে সরাই দিতে হবে, এ থাকলে তো বিরাট গঞ্জাম লাগাই দিবে, তাই না? তো যাই হোক, আপনারা ওদের যেমন বললাম যে একটু আগে প্রথম আলো, ডেইলি স্টার, তাদেরও ভাবিয়া করিয়াও কাজ করিয়াও ভাবিও না, তাদের অনেক আগে ভাবা দরকার ছিল যে কোন দিকে যাচ্ছে। তাদের পিপলস
লোকজনের পালস রিড করা দরকার ছিল। তো আমাদেরও, আপনারাও রিড করবেন যে কী হতে পারে, প্রেডিকশন করবেন ঘটনা কোন দিকে যেতে পারে। বিশেষ করে হাদিরি হত্যাকাণ্ড থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের সাথে মীর জাফর আছে, আমাদের প্রত্যেকের পরিবারের ভিতরে ঢুকে রয়েছে, দলের ভিতরে ঢুকে রয়েছে। খুব কেয়ারফুলি দেখতে হবে যে কে কী করতেছে। হ্যাঁ, এবং এটা যে কোনো বড় দল, ছোট দল, মাঝারি দল, নিজেদের একটা স্কোয়াড থাকা দরকার আছে, ডিটেকটিভ স্কোয়াড। যে পুলিশ যেমন সোর্স মেনটেন করে, তাদেরও সোর্স মেনটেন করা উচিত যে কোথা থেকে কী হইতেছে। তাইলে কিন্তু ভালো হবে। এটা শেখ মুজিবুর রহমান মেনটেন করতেন উনি যখন ছিলেন। আমি শুনছি ওনার একজন পিএস ছিলেন, আমার একটা ফ্রেন্ডের বাবা, পরে জয়েন্ট সেক্রেটারি নাকি কী হয়ে আপনি রিটায়ার করছেন, সবসময় ওনার সাথে থাকতেন। তো উনি বলতো যে এই শেখ মুজিব রহমান সাহেবকে দেখছি সবসময় সে মেনটেন করতো, গোয়েন্দাগিরি চালাইতো দলের ভিতরে 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 কোথায় কী হইতেছে। এবং তখন ইন্টারনেট ছিল না, কিন্তু ওনার যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর ছিল যে উনি বরিশালের খবর ঢাকায় বসে পেয়ে যেতেন 3-4 ঘন্টা পরেই, কেমন যেন ঘটনা একটা ঘটলেই সামহাও। তো আপনাদের নেটওয়ার্কিং স্ট্রং করতে হবে, আপনাদের মধ্যে গোয়েন্দা চালাতে হবে, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, এবি পার্টি হোক, আপনারা গোয়েন্দা চর্চা করেন কিন্তু। কারণ এখন ওই পুলিশের উপরে আর আর্মির উপরে, প্যারামিলিটারির উপরে নির্ভর করা মানে কিছু হবে না। নিজেদের সেফটি নিজেদের নিশ্চিত করতে হবে। কারণ আপনাকে সেভ করবে কেমন? আমি যদি বিছনায় শুয়ে থাকি, আমার ওয়াইফ যদি ওর বুকের মধ্যে ছুরি মেরে দেয়, এটা কি সেভ করতে পারবে বাইরে থেকে পুলিশ এসে, ওয়াকার এসে? নো। আমাকে স্পাইং করতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন ইন মাই ফ্যামিলি, আমার পার্টির মধ্যে কী হচ্ছে, আমার দলের মধ্যে কি কোনো অন্য লোক ঢুকেছে নাকি যার সম্বন্ধে আমি জানি না বেশি কিছু। তো এইটুকু আর কি আলোচনা করলাম আজকে। কথা এক জায়গায় বলতে শুরু করলে অন্য জায়গায় চলে যাই, বয়স হয়ে গেছে, হোয়াট এভার। ভালো লাগলে বললেন, খারাপ লাগলেও বললেন। আমি কায়মনের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করুন। ও আল্লাহ, যারা আমাদের দেশের জন্য, দেশকে ভালোবাসা এই যে মৃত্যুর কারণ হলো, শহীদ হইল, তাদের শহীদ মর্যাদা আল্লাহ কায়েম করেন। দুনিয়া এবং আখিরাতে তাদের তামান্না পূর্ণ করুন। তাদের অসমাপ্ত কাজগুলি সমাধান করার জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করুন। ও রাব্বুল আলামিন দেশটাকে প্রোটেকশন করুন। এই দেশে ইসলামের যারা শত্রু, ইসলামের যারা প্রকাশ্য শত্রু আছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন, না এদের ধ্বংস করে দেন। কারণ বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। এই দেশে আমরা চাই যে বিশেষ করে এই যে স্মার্ট পিপলগুলি, ছেলেগুলি আগে আসছে। প্রত্যেকটা ছেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এবং মাদ্রাসা সবসময় একটা পিছনে পড়েছিল। সবসময় গত 50-55 বছর যাবৎ মাদ্রাসাকে সবাই মনে পারে না, মানে পাড়ায় মেরে ফেলায়। কিন্তু মাদ্রাসা থেকে কতগুলি স্কলার আসলো বের হয়ে, এবং এদের রেজাল্ট ভালো, এদের ফ্যামিলি ভালো, এবং এদের দায়বদ্ধতা আছে দেশের জন্য, এবং এরা রাজনীতিতে আসলে দেশ উপকৃত হবে, দেশের মানুষ বাঁচবে, ভালো হবে। কথা বাড়তেছে, 18 মিনিট হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না, আবার পরে আসবো। আমি আশা করি যে বাংলাদেশে আজকে আস্তে আস্তে শান্ত হবে, এবং আশা করি প্রফেসর ইউনূস স্যার যদি সময় পান, এখন এই ছেলেপেলেদের নিয়ে বসা দরকার। আপনি এখনই আবার এদেরকে নিয়ে বসা দরকার, এদেরকে নিয়ে আপনার কাজ করা দরকার। আপনি আপনার আইডিয়া মাথার মধ্যে না রেখা ওদেরকে ডাকেন, শান্ত করান তাদেরকে, হ্যাঁ, এবং বুঝান যে এই সুযোগে কী ক্ষতি হতে পারে। অনেক সময় 1-to-1 হলে ভালো হয়। আপনি এদের সাথে কথা বলেন। আপনি স্যার অনেক ভালো কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। পরিবারকে আপনি ওদের সাথে কথা বলেছেন, এবং হাদিকে আপনি সর্বোচ্চ সম্মান দান করেছেন, দেশের রাষ্ট্রীয় শোক পালন করতেছেন, এবং ওদের দাবিগুলি আপনি মানতেছেন। তো যাই হোক স্যার, আপনারও সুস্বাস্থ্য কামনা করি। বয়স অনেক হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরও নেক হায়াত দান করুক, এবং দেশের জন্য ভালো কাজ করে আপনি যান। আমরা যাতে আপনাকে মনে করি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আপনাকে মনে করে। আপনি পৃথিবীতে সম্মান পাইছেন, আমাদের দেশে কেন অসম্মান হতে হবেন? আপনি আমাদের অনেক ভালোবাসার মানুষ। আমি বিশ্বাস করি না, মানুষ অনেক কিছু বলে আপনার সম্বন্ধে, আমি বিশ্বাস করি না। যে আমি দেখছি আপনাকে স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়ি তখনও দেখছি আপনাকে, এখনও দেখতেছি, আমরা কোনো চেঞ্জ দেখতেছি না। এবং আপনার সততা নিয়ে যারা কথা বলে, আমি মনে করি তারা হয়তো অবসেসড, তাদের ব্রেন কাজ করতেছে না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, জানি না আপলোড করতে কতক্ষণ লাগবে। তো সবার সাথে আল্লাহ হাফেজ। আপনারা কমেন্ট দিন, আমাকে উৎসাহিত করেন। আমি চেষ্টা করতেছি আর কি, আমি তো নতুন, এই ধরনের বক্তব্য দিচ্ছি। আমি আমার মোটিভেশনাল অনেক বক্তব্য দেওয়ার ইচ্ছা আছে, যদি সামনে সুযোগ পেয়ে আমি হয়তো দেবো। এখনকার কথাগুলি একটু রাজনীতি চলে আসতেছে বা ধর্ম চলে আসতেছে, করার নাই। আমি নিজে মুসলমান, আমি তো আর ধর্মনিরপেক্ষ হইতে পারি না একদম। অন্য ধর্মকে আমি রেসপেক্ট করি, আই রেসপেক্ট। আমার সামনে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কোনো দিন মানে আসে না, বেইনসাফ পাবে না, ইনসাফের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আমিও চাই যে ঠিক আছে, আমি মুসলমান হিসেবে আমি গর্ববোধ করি। আমার মিন করার দরকার নেই, ধর্ম নিরপেক্ষ, এই আলটু পাল্টু হাবিজাবি এগুলোর মধ্যে আমি নেই। আমি মুসলমান, আল্লাহু আকবর। আমি ডেফিনেটলি বলে যাব আল্লাহু আকবর, এবং আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করব, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলছে সেভাবে আমি অন্য মানুষের সাথে ট্রিটমেন্ট করতে চাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কথা বলি না,
20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের উপরে যাইতে চাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমত নিয়ে। আসসালামু আলাইকুম।